এই যে সোনার তরী কবিতাটি দেখতেছি এটা একটি রূপক কবিতা। তো আসুন আমরা জেনে নিই আগে রূপক কবিতাটা কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি তোমাদের সাথে আছি রনি খন্দকার। তো খন্দকার এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি তোমাদেরকে যে টপিকটি পড়াবো সেটি হলো সোনার তরী কবিতা। শত শত বছর ধরে বিভিন্নভাবে এই কবিতা বিভিন্ন ব্যাখ্যায় আলোচিত হয়ে আসছে। তো আজকে আমি তোমাদেরকে কবিতাটি এমনভাবে ব্যাখ্যা দিব, তোমরা যারা এইচএসসি পরীক্ষাতে আছো এবং অ্যাডমিশনের জন্য বিভিন্ন প্রস্তুতিমূলক পরীক্ষায় আসলে যাতে তোমরা প্রতিটি লাইনের ব্যাখ্যা সুন্দরভাবে লিখতে পারো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের কবিতার ব্যাখ্যা। তো আজকের কবিতা কি? সোনার তরী। সোনার তরী, সোনার তরী। তো সোনার তরী কথাটা মানে কি? সোনা একটা কি মূল্যবান পদার্থ, তরী মানে কি নৌকা। তো এখানে কি একজাক্টলি সোনার নৌকা? না, এটা নৌকাটাকে সোনার সাথে তুলনা করা হচ্ছে। তো এই সোনার তরী কবিতায় রয়েছে এক গভীর জীবন দর্শন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক গভীর জীবন দর্শন তিনি এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন এবং তিনি এই কবিতাটি লিখেছেন তার কুষ্টিয়া শিলাইদহে তার জমিদার বাড়ি থাকাকালীন সময় তিনি এই কবিতাটি লিখেছেন। কবিতার মূলত সারমর্ম হলো একজন কৃষক, তিনি তার সোনার সম্ভার ধান নিয়ে অনেক কষ্ট করে ধানগুলো উৎপন্ন করার পর সোনার সম্ভার ধান নিয়ে নদীর পাড়ে এক মাঝির জন্য অপেক্ষা করেন। মাঝে আসবে কি আসবে না এই নিয়ে কবির মনে শুরু, অর্থাৎ কৃষক কবির মনে শুরু হয়েছে ঘন করে আশঙ্কা। আর স্রোতের উদ্দামতা তীব্রতা থেকে কবি কি ভয়ে আছেন, তিনি তার সোনার ধানগুলোকে নিতে পারবেন কি পারবেন না, কারণ যে কোনো সময় স্রোতে ধানগুলোকে কি ভাসিয়ে নিয়ে যেতে পারে। তো এক সময় একজন মাঝি আসলো এবং মাঝিকে দেখে কবি চিনা মনে হলো এবং তিনি মাঝিকে ডাকলেন, অনুরোধ করলেন তার সোনার সম্ভার ধানগুলো নদীর ওই পারে পার করে দিতে। কিন্তু তার সোনার সম্ভার ধানগুলো তিনি নৌকায় তুলে দিলেন। নৌকাতে ধান ভরপুর হয়, কোনো স্থান না হয় অর্থাৎ স্থান সংকুলন হওয়ার কারণে কৃষকরূপী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নদীর পারে পড়ে রইলেন এবং যে মাঝি মহাকাল তিনি তার সমস্ত কর্মকে নিয়ে অজানাতে কি পাড়ি দিয়েছেন। অর্থাৎ এই কবিতার মূল বিষয়বস্তু হলো আপনার যাই করেন না কেন আপনাকে মানুষ মনে রাখবে না, কিন্তু আপনার কর্মটাকে মনে রাখবে। যেমন এই কবিতার মাধ্যমে কবির যে গভীর জীবন দর্শন এখানে আপনার প্রকাশ পেয়েছে, কর্তার চেয়ে অধিক হলো কর্ম প্রত্যাশিত। অর্থাৎ আপনার কর্মটা সবসময় মানুষ মনে করবে কিন্তু আপনাকে কেউ মনে করবে না। তো এই কবিতার লাইন সংখ্যা হলো মোট 42টি। লাইন সংখ্যা হলো কয়টি? এই কবিতার মোট লাইন সংখ্যা হলো আপনার 42টি। আর এই কবিতার স্তবক হলো 6টি। কবিতার স্তবক হলো আপনার 6টি। আর এই প্রতি স্তবকে আপনার লাইন রয়েছে হলো 60টি। আর যে এখানে লেখা আছে সোনার তরী, এই সোনার তরী এটা একটা অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস। তো অলুক তৎপুরুষ সমাসকে আমরা জানি কোনো সমাসে যদি বিভক্তি লোপ না পায় সেটাকে আমরা অলুক সমাস বলি। তো এখানে আপনি দেখেন র বা এর, এটাকে আমরা ষষ্ঠী বিভক্তি অর্থে কি ব্যবহার করি। তো এখানে কি র বা এর সোনার তরী সমাস সমান কি সোনার তরী, রটা কি এটা লোপ পায়নি, তো এটা কি অলুক তৎপুরুষ সমাস। তো এই সোনার তরী কবিতার আপনার মর্মবস্তু হলো হতাশা। এটার মর্মবস্তু হলো আপনার কি হতাশা। আর এই কবিতার মূল বাণী অর্থাৎ কবিতায় কবির অপূর্ণ বেদনা প্রকাশ পেয়েছে এই কবিতায়। আর এই কবিতাটি আপনার এই কবিতায় সোনার ধান, সোনার ধান এই কথাটি ব্যবহৃত হয়েছে আপনার দুইবার। সোনার ধান এই কথাটি ব্যবহৃত হয়েছে কয়বার? দুইবার। আর আপনার ধান কথাটি ব্যবহৃত হয়েছে 4বার। তো এই কবিতায় এই কবিতা আপনার সাপেক্ষ সর্বনাম ব্যবহার করা হয়েছে দুইবার। একটা হলো কি যারে তারে, আরেকটা কি যত তত। আর আপনার নির্ধারক বিশেষণ ব্যবহার হয়েছে দুইবার, একটা হলো রাশি রাশি, আরেকটা হলো কি ভাড়া ভাড়া। তো এই সোনার তরী কবিতার আপনার ফুটিয়ে তোলা হয়েছে আপনার বর্ষার চিত্র। এটা কি? এটা বর্ষাকালের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে বর্ষাকালের চিত্র। তো এখানে একটা ঋতু ছিল, সেই ঋতুটার নাম হলো কি শ্রাবণ ঋতু। তো এটা একটি কি রূপক কবিতা। এই যে সোনার তরী কবিতাটি দেখতেছি এটা একটি রূপক কবিতা। তো আসুন আমরা জেনে নিই আগে রূপক কবিতাটা কি। রূপক কবিতা হলো কোনো পরোক্ষ ঘটনা বা বিষয়কে যখন আপনি সামনে এনে আর বাস্তব রূপ ফুটিয়ে তুলবেন সেটা হলো রূপক কবিতা। আর এই রূপক কবিতার আপনার অর্থ থাকে দুইটি, একটা হলো আক্ষরিক অর্থ আর একটা হলো ভাবার্থ অর্থ। তো আক্ষরিক কথাটা মানে কি, ভাবার্থ কথাটা মানে কি? আক্ষরিক অর্থ হলো কবিতার যে মূল বিষয় মূল শব্দ সেটা, আর
ভাবার্থ অর্থ হলো সুপ্ত বা লুকানো, অর্থাৎ যে বিষয়টা লুকিয়ে আছে। যেমন কবিতায় লাইন আছে কি, কাটিতে কাটিতে দান এলো বর্ষা, আমরা জানি কি ধান কাটতে কাটতে কি বর্ষাকাল চলে এসেছে। আর এর যদি আমরা ভাবার্থ দেখতে চাই, এই লাইনটার ভিতরে কবি কি লুকিয়ে রেখেছেন, এই লাইনটার ভিতরে কবি লুকিয়ে রেখেছেন যে তিনি এতদিন ধরে যে গল্প কবিতা উপন্যাস লিখেছেন, এখন লিখতে লিখতে প্রায় এখন তার জীবনের শেষ সময় চলে এসেছে এবং তিনি এই কবিতাকে ফুটিয়ে তুলেছেন। তো এখন আমরা কবিতার ব্যাখ্যায় চলে যাই। তো কবিতার ব্যাখ্যায় আমরা চলে আসি। কবিতার হলো কি, গগনে গর্জে মেঘ গণবরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। অর্থাৎ এখানে গগন অর্থ হলো আকাশ, গর্জে অর্থ হলো কি গর্জন করছে, আপনার মেঘ হলো এখানে প্রতিকূল আবহাওয়া, গণবর্ষা মানে কি তুমুল বর্ষা। কুলে একা বসে আছে, কুলে কে বসে আছেন, কৃষক রূপী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা কুলে বসে আছেন এবং নাহি ভরসা তিনি কোনো ভরসা পাচ্ছেন না, তিনি কোনো আশ্বাস পাচ্ছেন না। অর্থাৎ ভরা বর্ষাকালে আকাশে মেঘ গর্জন করছে, কৃষক রূপী কবি তার সোনার সম্ভার ধান নিয়ে নদীর পাড়ে মাঝের জন্য অপেক্ষা করছেন, মাঝে আসবে কি আসবে না এই নিয়ে কবির মনে শুরু হচ্ছে ঘন ঘোর আশঙ্কা। এই কবিতার মধ্য দিয়ে আকাশে প্রতিকূল আবহাওয়া বিরাজ করায় তিনি কোনো কি ভরসা পাচ্ছেন না। তারপরে কি, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। রাশি রাশি কথাটা এখানে নিরন্তর অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কি যেটাকে বলা হয় প্রবহমান। এই রাশি রাশি ভাড়া ভাড়া, ভাড়া রাশি রাশি অর্থটা হলো কি অনেক, প্রচুর, সুপ্রচুর বা স্তূপকৃত। ভাড়া ভাড়া মানে কি, ভাড়া অর্থ কি যেটা ধান রাখার পাত্রকে বুঝি আমরা ভাড়া, আর ভাড়া ভাড়া মানে কি ধান রাখার যে পাত্র, সে পাত্রের সমষ্টিকে বোঝানো হয়েছে। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। ধান কাটা সম্পূর্ণ হওয়ার পর কৃষক তার ধানের আটি বা বোঝা স্তূপ আকারে কি সাজিয়ে রেখেছেন। তারপরে বলা হচ্ছে কি, ভরা নদীর খুর ধারা। ভরা নদী মানে কি নদীতে পানি ভরপুর। খুর ধারা মানে কি, খুর হলো একটা ধারালো অস্ত্র, নাপিতে চুল কাটার জন্য যেটা ব্যবহার করে। খুর ধারা, ধারা মানে কি স্রোত বা প্রবাহ, অর্থাৎ কি ভরা নদীর খুর ধারা, নদীতে পানি ভরপুর, খুরের মতো দাঁড়ালো স্রোত বিরাজ করছে। খরপরশা মানে কি এখানে দাঁড়ালো বর্ষাকে বোঝানো হয়েছে। অর্থাৎ বাক্যটি দিয়ে কবি বর্ষাকালে নদীর পানি ভরপুর হয় খুরের মতো দাঁড়ালো স্রোত বয়ে চলাকে বুঝিয়েছেন। তারপর কি, কাটিতে কাটিতে দান এলো বর্ষা। এই বাক্যটি দিয়ে কবি প্রকৃতির পরিবর্তিত রূপের আড়ালে মানব জীবনের চরম পরিণতির দিক তুলে ধরেন। তো এই কবিতা তাহলে কি, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদীর খুর ধারা, অর্থাৎ কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। অর্থাৎ নদীর পানি ভরপুর হয়, খুরের মতো দাঁড়ালো স্রোত যেন দাঁড়ালো বর্ষার মতো তীক্ষ্ণ হয়ে প্রবাহিত হচ্ছে, এবং ধান কাটতে কাটতে যেমন বর্ষা আসে তেমনি জীবন প্রবাহ হতে হতে একসময় মৃত্যু আসে। আমি আবার বলতেছি, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদীর খুর ধারা, খড় পরশা, কাটিতে কাটিতে দান এলো বর্ষা। অর্থাৎ নদীর পানি ভরপুর হয়, খুরের মতো দাঁড়ালো স্রোত যেন দাঁড়ালো বর্ষার মতো তীক্ষ্ণ হয়ে প্রবাহিত হচ্ছে। ধান কাটতে কাটতে যেমন বর্ষা চলে আসে তেমনি জীবন প্রবাহ হতে হতে একসময় কি মানুষের কি মৃত্যু চলে আসে। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। একখানি ছোট ক্ষেত আমি একলা, এই বাক্যটির মধ্য দিয়ে শিল্পস্রষ্টা কবি নিঃসঙ্গ অবস্থাকে বুঝিয়েছেন। অর্থাৎ আকাশে ঘন মেঘ আর বাড়ি বর্ষণ খরস্রোতা নদীর হিংস্র রূপ ধারণ করেছে। ইয়ারই মাঝে চারপাশে প্রবল স্রোতে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি ধান ক্ষেত, কষ্ট অর্জিত সোনার সম্ভার ধান নিয়ে তিনি অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। তারপরে কি, চারদিকে বাঁকা জল করেছে খেলা। অর্থাৎ চারদিকে বাঁকা জল, অর্থাৎ এই ছলনটির মধ্য দিয়ে বর্ষার জলস্রোতে বেষ্টিত ছোট জমিটুকু কৃষকের আশু বিলীন হওয়ার আশঙ্কা ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ চারদিকে বাঁকা জল করেছে খেলা মানে কি, ধান একটি ছোট ধান ক্ষেত, দ্বীপ সদৃশ্য ধান ক্ষেতকে ঘিরে খুরের মতো দাঁড়ালো স্রোত হিংস্র হয়ে উঠেছে, এবং ঘূর্ণয়মান স্রোতের উদ্যমতা তীব্রতা থেকে একাকিত্ব কৃষক ভীত হয়ে আছেন। বাঁকা জল বেষ্টিত ছোট জমিটুকু আশু বিলীন হওয়ার আশঙ্কা এই বাক্যে ইঙ্গিত করা হয়েছে। তারপর হলো কি, পরপারে দেখি আঁকা তরু ছায়া মৌসুম আঁকা। পরপার বলতে কি বোঝানো হয়, পরপার বলতে এখানে কবি যে পারে আছেন এটা হলো ইহকাল, পরকাল বলতে নদীর ওই পারকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মৃত্যুর পরবর্তী যে জীবন। পরপারে দেখি আঁকা, কি আঁকা, ছবি আঁকা, তরু ছায়া মৌসুম আঁকা। তরু মানে কি গাছ, ছায়া মানে কি গাছের ছায়া, মৌসুম মানে কি কালের যে রং, কালো রং সেটাকে বোঝানো হচ্ছে। পরপারে দেখি আঁকা তরু ছায়া মৌসুম আঁকা। বাক্যটি দ্বারা কবি এখানে প্রকৃতির বিরূপতার প্রতিরূপে মহাকালের নিষ্ঠুরতাকে ইঙ্গিত করেছেন। অর্থাৎ সোনাতরী কবিতার বাহ্যিক বিষয়বস্তুর আড়ালে লুকিয়ে রয়েছে এক গভীর জীবন দর্শন, যেখানে কৃষকরূপী কবি পরপারে গাছের ছায়ার অন্ধকারের মধ্যে মহাকালের অতল গহ্বরকে প্রত্যক্ষ করেছেন। প্রত্যেক ব্যক্তি সত্তাকে এই মহাকালের নিষ্ঠুর কাল গ্রাসের শিকার হতে হবে। গ্রামখানি মেঘে ডাকা প্রভাত বেলায়,
অর্থাৎ বাক্যটি দ্বারা বোঝায় কবি হয়তো ভাবছেন যে মৃত্যুর পরে তার জীবনটা গাছের ছায়া ও মেঘে ডাকার মতো সুন্দর। তারপর কি এপারেতে ছোট ক্ষেত আমি একলা, অর্থাৎ কি এপারেতে ছোট ক্ষেত আমি একলা, এখানে কৃষকরূপী কবির অসহায়তা প্রকাশ পেয়েছে। অর্থাৎ কৃষক তার সমস্ত পরিশ্রম দিয়ে যখন ফসল উৎপাদন করেন, কিন্তু ধান কাটার সময় খরস্রোতা নদীর ঊর্ধ্বমত তীব্রতা দেখে বর্ষা পরিস্থিতি বিদ্যমান, প্রকৃতির এমন বৈরতার তরে তরে সাজানো ফসল নিয়ে ছোট দ্বীপের মাঝে ধান খেতে কৃষকের বিলীন হওয়ার আশঙ্কায় তিনি ভীত। তেমনি কবি সারা জীবনের রচিত সাহিত্যকর্ম নিয়ে মহাকাল নিজের অস্তিত্বকে বিলীন করার বাস্তবতার নিঃসঙ্গ করুণ আরতি প্রকাশ পেয়েছে। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। অর্থাৎ গান গেয়ে তরি বেয়ে এই বাক্যটি দ্বারা কবি কি বুঝিয়েছেন? এই বাক্যটি দ্বারা কবি এখানে মহাকালের নির্মোহ মহাকালের প্রতীক মাঝিকে বুঝিয়েছেন। অর্থাৎ এই বাক্যটি দ্বারা বোঝায় আকাশে ঘন মেঘ আর ভারী বর্ষণ, খরস্রোতা নদী হিংস্র হয়ে উঠেছে, কৃষকের মনে শুরু হয়েছে ঘনঘোর আশঙ্কা। এমন এইরকম পরিস্থিতিতে গান গেয়ে পাল তোলা সোনার নৌকা নিয়ে পাড়ের দিকে বেয়ে আসা এক মাঝিকে দেখে মনে হয়। অর্থাৎ রবীন্দ্রনাথ, কৃষকরূপী রবীন্দ্রনাথের ভাবনায় এই মাঝি হলো মহাকালের প্রতীক। দেখে যেন মনে হয় চিনি ওহারে, এই বাক্যটির মাধ্যমে কবি কি সংশয় প্রকাশ পেয়েছে। কিভাবে এটা সংশয় প্রকাশ পেয়েছে? নির্মোহ মহাকালের প্রতীক মাঝি যখন খুরের মতো দাঁড়ালো, স্রোতকে উপেক্ষা করে গান গাইতে গাইতে যখন পাড়ের দিকে এগিয়ে আসে তখন মাঝিকে দেখে কৃষকের পূর্ব পরিচিত মনে হয়। তাই কৃষকের মনে শুরু জাগে মাঝি তার সোনার দান এবং তাকে ওই নৌকায় তুলে নেবেন। কিন্তু এই মহাকাল রূপী মাঝি শুধু কর্মপলি গ্রহণ করে অনুকূলে ভেসে যায়, কিন্তু তার স্রষ্টাকে গ্রহণ করেন না। তারপরে কি ভরাপালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। ভরাপাল মানে কি নদীর পাল। অর্থাৎ ভরাপাল মানে কি বাক্যটি দিয়ে নদীর বুকে পাল তোলা নৌকার স্বাবলম্বন গতিকে বোঝানো হয়েছে। অর্থাৎ বাতাসের অনুকূলে নৌকার পাল উড়িয়ে দিলে আপন মনে নৌকা বাতাসের সাথে চলতে থাকে, কোনো দিকে নাহি চায়। অর্থাৎ এই বাক্যটি দ্বারা মহাকালের প্রতীক মাঝি নিরাসক্ত বলে তার কোনো সুনির্দিষ্ট দৃষ্টিপাত নেই। কারণ আকাশে ঘন মেঘ আর ভারী বর্ষণ, খরস্রোতা নদী হিংস্র রূপে ভরাপালের সোনার নৌকা পাড়ের দিকে এগিয়ে আসে। মহাকাল রূপী ওই মাঝি নিজে উৎপাদিত সোনার ফসল ধান বিলীন হওয়ার ক্ষেত্র থেকে রক্ষা করতে নির্বিকারে কৃষক মাঝি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন, কিন্তু মাঝি সুনির্দিষ্ট দৃষ্টিপাত নেই বলে শুধু ফসল নিয়ে আবার অনুকূলে ভেসে যায়, ঢেউগুলো নিপুরায় ভাঙে দুধারে। অর্থাৎ বাক্যটি দ্বারা কবি এখানে তার জীবনে যে প্রতিকূলতা থেকে উত্তরণের দিক ইঙ্গিত করেছেন সেটি এখানে প্রকাশ পেয়েছে। তারপর হলো ঢেউগুলো নিপুরায়। অর্থাৎ মানে কি ঢেউগুলো কি আপনার নিপুরায় মানে কি অসহায় ঢেউ, নদীর দুই পাড়ের দিকে নিয়ত কি প্রবাহমান। অর্থাৎ কেউ চাইলে এই ঢেউগুলোকে কি আটকাতে পারে না। অর্থাৎ রূপগতে মহাকাল বা সময় নিরন্তর প্রবাহমান, সেখানে আপন গতিতে চলে। সময় ও নিরুপায়, কারণ সে কারোর জন্য অপেক্ষা করে না, দেখে যেন মনে হয় চিনি। তারপর হলো কি ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। অর্থাৎ বাক্যটি দিয়ে কবি নির্বিকারে মাঝে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। কেন করছেন? কৃষক যখন তার সোনার সম্ভার ধান নিয়ে নদীর পাড়ে মাঝির জন্য অপেক্ষা করেন, তখন তিনি দেখতে পান যে মাঝি নৌকা নিয়ে আসছে এবং তাকে দেখে মাঝির কি চেনা মনে হয় এবং তার দৃষ্টি আকর্ষণের জন্য তাকে কি সাহায্য করার প্রত্যাশা করছেন কি কৃষক। বারেক বিরাও তরি কুলেতে এসে, বারেক মানে কি একবার, বিরাও মানে কি ফিরাও, তোমার নৌকাটা একবার কুলে পিরাও, অর্থাৎ কি নদীর পাড়ে পিরাও। আমার কৃষক যে পাড়ে আছেন সে পাড়ে পিরানোর কথা বলতেছে। অর্থাৎ বাক্যটি দ্বারা চিরায়ত শিল্পলোক ঠাঁই পাওয়ার জন্য কৃষক রূপী কবির বেকুল অনুনয় প্রকাশ পেয়েছে। অর্থাৎ কবি মাঝিকে জিজ্ঞাসা করছেন যে কোথায় যাওয়া হচ্ছে এবং অনুরোধ করছেন একবারের জন্য হলেও কবি তার তীরে এসে নৌকাখানি যেন থামায়। তারপরে কি হলো, যে যেতে চাও যারে খুশি তারে নাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে হেসে আমারই সোনার দান কুলেতে এসে। বলতে যে যেতে চাও, তোমার মাঝিকে কৃষক বলতেছে যে যেতে চাও, তোমার যেখানে ইচ্ছে সেখানে যাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে এসে আমারই সোনার দান কুলেতে এসে। অর্থাৎ আমার যে সোনার দান তুমি কি কুলে এসে নিয়ে যাও। অর্থাৎ তুমি যেখানে ইচ্ছে সেখানে যাও, তুমি আমার ধানগুলো তুমি নিয়ে যাও বা অন্যজনকে দিয়ে দাও, যে যেতে চাও যারা খুশি তারা দাও। অর্থাৎ আমার এই সোনার ধানগুলো তুমি যাকে ইচ্ছে তাকে দিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। কারণ আমার এখানে অনেক কষ্টের ফসল, দীর্ঘদিনের ফসল যদি নদীর স্রোতে ভেসে যায় তাহলে আমি কি
আমার যে কষ্ট সেটা বৃথা হয়ে যাবে, এর চেয়ে ভালো তুমি আমার সোনার দানগুলো কুলে এসে নিয়ে যাও, তোমার যাকে ইচ্ছে যাকে খুশি তুমি আমার এই সোনার দানগুলো কি দিয়ে দাও। এই জন্য কবি কি বলতেছে, আমার সোনার ধানগুলো তুমি নিয়ে যাও, শুধু তুমি নিয়ে যাও, ক্ষণিকে এসে একটু সময়ের জন্য তুমি হেসে আমার ধানগুলো নিয়ে যাও, আমার আমার সোনা আমার সোনার দান কুলেতে এসে। অর্থাৎ মানে কৃষক আর সোনার সম্ভার পাকা ধান নিয়ে গন্তব্যে পৌঁছানো অপেক্ষায়, কারণ যত সময় তিনি যদি তার সোনার সম্ভার ধান যদি না পৌঁছাতে পারেন তাহলে নদীর পানিতে সেটা কি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ কবি বলছেন মাঝিকে, তোমার যেখানে খুশি সেখানে যাও, তুমি একটু সময়ের জন্য মন উজাড় করে আমার সোনার দান অর্থাৎ সাহিত্যকর্মগুলো কি তুমি নিয়ে যাও, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নেই দিয়েছে বলে। অর্থাৎ যত চাও তত লও, তোমার যত ইচ্ছা তোমার নৌকায় নিয়ে নাও, তরণী পরে মানে কি নৌকার উপরে। আর আছে, তখন মাঝি কৃষককে জিজ্ঞাসা করতেছে আর আছে কি, তখন মাঝি উত্তর দিয়ে কৃষক উত্তর দিচ্ছে আর নাই দিয়েছি বলে, সবকিছু কি ভরে দিয়েছে। অর্থাৎ কৃষক এখানে মাঝিকে উদ্দেশ্য করে বলে যে মাঝি তোমার যত খুশি আমার সোনার ধান অর্থাৎ সাহিত্যকর্মগুলো তুমি তোমার নৌকায় তুলে নাও। এখন আমি কবি তখন মাঝি কবিকে জিজ্ঞাসা করছেন যে আর আছে, তখন তিনি বললেন যে আর নাই, যা ছিল এতকাল নদীকুলে আমি যা নিয়ে পড়েছিলাম সবকিছু তোমার নৌকায় আমি তুলে দিয়েছি। অর্থাৎ কবি এতদিন ধরে যে সাহিত্যকর্ম গিয়েছেন তার সবটুকু তিনি মহাকালের স্রোতে কি তুলে ভাসিয়ে দিয়েছেন, মহাকালের স্রোতে ভাসিয়ে দিয়েছেন। যাহা লয়ে চিনু বলে সকলই দিলাম তুলে, তরে ভিতরে এখন আমারই লহু করুণা করে। অর্থাৎ এতকাল আমি নদীর পাড়ে যা নিয়ে পড়েছিলাম সব কিছু আজ আমি তোমার নৌকায় তুলে দিয়েছি, এখন আমারই লহু করুণা করে। বাক্যটি দিয়ে কবির মাঝির প্রতি এক অনুনয় প্রকাশ পেয়েছে। কেমন দেখেন, সোনার সম্ভার ধান নৌকায় তুলে দেওয়ার উদ্দেশ্যে নৌকা ভরপুর হয়ে যায়, তখন মাঝিকে কৃষক নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু তখন এই মাঝি কৃষককে বলেন মাঝিকে কৃষক দয়া করে বলেন আমাকে তোমার নৌকায় তুলে নাও। তখন সেই মাঝি কৃষককে উত্তর দিল, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার দানে গিয়েছে পরি, কার ফসল কে নিয়ে যায়। বলছে ঠাই নাই অর্থাৎ কোনো জায়গা নাই, নৌকায় কোনো জায়গা নাই, ঠাই নাই ছোট সে তরি, অর্থাৎ নৌকাটা ছোট, আপনি যে আমাকে আমারই সোনার দানে গিয়েছে বরি। অর্থাৎ তখন মাঝি কৃষককে বলতেছে আমার সোনার দানে নৌকাটা ভরে গিয়েছে, ভরপুর হয়েছে। দেখেন কৃষক তার এত কষ্টের দান যখন তিনি মাঝিকে বললেন, তিনি মাঝির অপেক্ষায় মাঝিকে আসতে না দেখে এবং নদীর যে বর্ষাকালে নদীর যে স্রোতের উদ্দামতা দেখে তিনি বলছিলেন যে যেতে চাও, যারে খুশি তারে দাও, তোমার যেখানে ইচ্ছে, অর্থাৎ তুমি যেখানে ইচ্ছে সেখানে দাও, আমার দানগুলো যাকে ইচ্ছে তাকে দাও। তখন এই মাঝি তার এই কৃষকের ধানগুলোকে নিজের করে নিয়েছে, বলতেছে ঠাই নাই ছোট সে তরি, আমার এই সোনার দানে গিয়েছে বরি। বলতেছে আমার নৌকাতে আর জায়গা নেই, আমার নৌকাতে যা ধান আপনি যে দান দিয়েছে আমার যে ধান। অর্থাৎ কৃষক যখন বললেন যারে খুশি তারে আমার ধানগুলো দিয়ে দাও, তখন ওই মাঝি তার এই ধানগুলো নিজের করে নিয়েছে, বলতেছে ঠাই নাই ছোট সে তরি, আমার নৌকাতে কোনো জায়গা নাই, আমার এই সোনার দানে কি নৌকাটা ভরে গিয়েছে। অর্থাৎ বাক্যটি দিয়ে কবির এক জীবন দর্শন প্রকাশ পেয়েছে। অর্থাৎ কৃষক তথা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার দান তথা সাহিত্যকর্ম পরিপূর্ণ হয়, নৌকায় স্থান সংকুলন হয়, যার কারণে কৃষকের নৌকায় ঠাঁই হয় না। অর্থাৎ তাই মাঝি কবিকে বলল আমার এই ছোট নৌকাতে আরেকটুও জায়গা নেই। অর্থাৎ তার সোনার দান অর্থাৎ সাহিত্যকর্মে সবটুকু জায়গা কি ভরে গেছে। অর্থাৎ মহাকালে কর্মফল স্থান পেলেও ব্যক্তি কবির সেখানে কি জায়গা হয় না। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনুপরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। অর্থাৎ শ্রাবণ গগন ঘিরে, আমরা জানি কি শ্রাবণ মাসে আকাশে ঘন মেঘ ঘুরে ফিরে আসে। অর্থাৎ কবি নিজের জীবনের অবধারিত অবসানের মুহূর্তকে বোঝানো হয়েছে। অর্থাৎ শূন্য নদীর তীরে রহিনুপরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। অর্থাৎ শূন্য নদীর তীরে সবকিছু পড়ে রইল, অর্থাৎ সবকিছু কি মহাকালকে তিনি তুলে দিয়েছেন, অর্থাৎ তার মাঝি নৌকায় তুলে দিয়েছেন, কিন্তু কৃষক রূপী কবি কি একা পড়ে রয়েছেন। অর্থাৎ মহাকাল এখানে কৃষকের নিঃসঙ্গ অপূর্ণতা বেদনা নিয়ে আসন্ন অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ মহাকালের নিরঞ্জন স্রোতে প্রত্যেক মানুষই একা, সেই নিঃসঙ্গ মানুষের মহৎ
কর্ম কর্মকে মহাকাল তরি অবনমতার জন্য তুলে নেয়, শুধু নেয় না তার কর্মীকে। এবং এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আমারই সর্বঙ্গ লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মিত অবহেলার মধ্যে। সোনার তরির নে আমার সোনার ধান লইয়া যায় খেয়া পারে, কিন্তু আমাকে লয় না। অর্থাৎ কবি এটাই বুঝাতে চেয়েছেন যে অর্থাৎ আপনি যাই করেন না কেন পৃথিবীতে, আপনাকে কেউ মনে করবে না, আপনার যে কর্ম আপনার কর্মটাকে মনে করবে। তাই এই কবিতার যে জীবন দর্শন, অর্থাৎ কি তার কর্মর চেয়ে কর্মী অধিক গুরুত্বপূর্ণ। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমার